নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে নিফটি আবার 200 পয়েন্টের নিচে পড়ে গেল, আবার নিফটিতে ধস হলো এবং দেখা যাচ্ছে যে নিফটি কন্টিনিউয়াস ধীরে ধীরে পড়ছে। গত 3 দিন নিফটি একটু ধরে রেখেছিল, আজকে আবার নিফটি লো ভেঙে নিচে চলে এলো। আমরা যদি নিফটি আমরা 13ই মার্চ দেখি, বুধবার, নিফটি প্রায় 450-500 পয়েন্ট পড়ে গেছিলো। লাস্টে 338 পয়েন্ট নিচে বন্ধ হয়েছিল, 1.5% নিচে নিফটি বন্ধ হয়েছিল। ওই দিন একটা ভালো মতন পড়েছিল, তারপর কিন্তু পরপর 3 দিন একটা কনসলিডেটেড ফেজে ছিল। তারপরের দিন 148 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল, তারপরের দিন 123 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছিল, তারপরের দিন 32 পয়েন্ট প্লাস হলো। আজকে নিফটি কিন্তু 200 পয়েন্ট মতো এখন এই মুহূর্তে নেগেটিভে চলছে, আরও অনেকটা নিচে এসেছিল। তো নিফটি তো পড়ছে, নিফটি ধস হচ্ছে, তাহলে কি আমরা এই মার্কেটে কাজ করব না? নিশ্চয়ই কাজ করব। আমরা কিভাবে কাজ করলে প্রত্যেক দিন আমাদের একটা প্রফিট আসতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। সেগুলি আমরা এক্ষুনি দেখব, সেগুলি আপনাদের সঙ্গে সমস্ত আলোচনা করব বা আপনাদেরকে শো করব। তো যেটা ঘটনা সেটা, নিফটি যে লো ভেঙে দিল, নিফটি আরও কতটা নিচে যেতে পারে তার চার্টটা আমি আপনাদের দেখাবো। প্লাস অনেকেই জানতে চেয়েছেন কয়েকটি শেয়ার, সেই শেয়ারগুলি সম্বন্ধেও আমি বলবো, সেই শেয়ারগুলি কোথায় যেতে পারে বা নিফটি কোথায় পড়তে পারে, এবং তার সাথে সাথে প্রত্যেক দিন আমরা কিভাবে একটা ছোটোখাটো প্রফিট করতে পারবো সেই জিনিসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এই জিনিসটি দেখছেন, এই ভিডিওটি যারা দেখবেন তারা বুঝতে পারবেন আমরা কোন পদ্ধতিতে একটা ফর্মুলা ফলো করে কাজ করি, যেটা একটা ইন্টারডে হয়ে যায়। আমরা 15 মিনিট 20 মিনিটের মধ্যে একটা ছোট্ট করে ইন্টারডে করে নিতে পারি। সেটা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করে বলবো, সেটা আপনারা দেখতে থাকুন। যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, সেই অফলাইন ব্যাচে যে এপ্রিল মাসে যে ক্লাস চালু হবে 7 এপ্রিল এবং 28 এপ্রিল সানডে, দুটি ব্যাচ শুরু হবে, যোগাযোগ করতে পারেন, এটা অফলাইন। আর অনলাইন যেটা শুরু হবে 25 এপ্রিল, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আমরা যে জিনিসগুলি জানতে চলেছি বা দেখছি, সেই জিনিসগুলির মধ্যে নিফটি একটা বেশ ভাইটাল পার্ট। নিফটি কিন্তু এখন 200 পয়েন্ট নিচে চলছে এবং ব্যাঙ্ক নিফটিও আপনার সেই তুলনায় কম পড়েছে, 100 পয়েন্টের মতো নিফটি নেগেটিভ চলছে। সেন্সেক্স প্রায় 600 পয়েন্ট পড়ে গেছে। তো আলটিমেটলি মার্কেট নেগেটিভ হওয়া সত্ত্বেও আমাদের কাজ করতে হবে, এরকম কিছু জিনিস আমাদের জানতে হবে, সেগুলি আমরা দেখব এবং সেগুলি দেখে আমরা একটা পজিশনে আসবো যে কিভাবে মার্কেট তো পড়তেই পারে। একসময় যেমন মার্কেট প্রচুর পরিমাণে বাড়ছিল, আমি প্রত্যেক ভিডিওতে প্রায় বলে গেছি, 4-5টা ভিডিওতে, যে মার্কেট কিন্তু এখন একটা প্রি ইলেকশন পিরিয়ডে আছে এবং সেখানে একটা স্টেট ব্যাংকের একটা যেটা প্রবলেম হয়েছিল, একটা ইলেকটোরাল বন্ড নিয়ে, সেটা এখনও পর্যন্ত টোটালি সলভ হয়নি। স্টেট ব্যাংক বেশ কয়েকদিন প্রচুর পড়েছিল, সেই চার্টটি আমি দেখাবো। এখন কিন্তু স্টেট ব্যাংক একটা স্টেডিলি পজিশনে এসেছে, অতটা এক্ষুনি ভয় পাওয়ার কারণ নেই। যাদের কাছে অলরেডি কিছু প্রফিট আছে, আমার অনেক স্টুডেন্টের কাছে, নিশ্চয়ই আপনাদের অনেকের কাছে পিএসইউ সেক্টরে এখনও পর্যন্ত প্রফিট আছে। কারণ আমি একসময় আইআরএফসি 28 টাকায় বলেছিলাম। যাদের কাছে প্রফিট আছে তাদেরকে আমি বারবার বলছি প্রফিট বুক করুন এবং টাকা হাতে রাখুন। দেখবেন মার্কেট পড়তে পড়তে একটা জায়গায় স্টেবিল হবে এবং প্রি ইলেকশন পিরিয়ডে একটা মার্কেট পড়ার প্রবণতা থাকবেই। এইটা আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে। মার্কেট কেন পড়লো এটা তো খুব স্বাভাবিক, এখন প্রি ইলেকশন পিরিয়ড চলছে, আর কিছু স্মল ক্যাপ মিড ক্যাপের উপর সেবি কিছু রেস্ট্রিকশন করেছে, তার জন্য একটু মার্কেট সামান্য নেগেটিভের দিকে আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাজ করতে হবে। সে কিভাবে আমরা কাজ করব সেগুলি আমরা দেখব। দেখে আমার যে একটা ফর্মুলা আছে ইন্টারডেতে, একটা কিভাবে আমরা সেল করে কাজ করি তার একটা ফর্মুলা, সেটা আমি কিছুটা আপনাদের বলার চেষ্টা করছি। এবার আমরা দেখে নেব অনেকগুলি স্টক যারা আমার কমেন্টে দিয়েছেন, সেই স্টকগুলি নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকগুলি চার্টও আপনাদের দেখাবো, সেগুলি আপনারা দেখুন। এবার আমরা দেখব যে নিফটির চার্টটা কীরকম আমাদের শো করছে। নিফটির চার্টটা দেখুন, যে একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটি কত বড় একটা ক্যান্ডেল হয়েছে, এটা ছিল গত বুধবারের ক্যান্ডেল। তো আলটিমেটলি তারপর দেখুন এটা একটা
বড় রেড ক্যান্ডেল হলো, তারপরে পর 3 দিন কিন্তু মার্কেটটা একটা কনসলিডেশন ফেজে ছিল, যদি এই দেখাটা দেখেন। তারপরে দেখুন নিফটি কিন্তু আজকে নিচের দিকে চলে এলো। তো আলটিমেটলি এই জায়গাটা যদি আমরা ফলো করি, এই জায়গাটা দেখুন আজকে একটা নিফটির 21,900 একটা সাপোর্ট ছিল। 21,900 সাপোর্ট কিন্তু নিফটি আজ রাখতে পারেনি। সেইটা যেহেতু ভেঙে গেছে, তো আমাদের এখন 21,900 সাপোর্ট আর থাকছে না, এখন 21,533 এটা হচ্ছে একটা সেকেন্ড সাপোর্ট থাকছে। 21,533 এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। 21,533 যদি আবার ভাঙে, তখন আবার 21,136, অর্থাৎ ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট, থার্ড সাপোর্ট বললাম। ফার্স্ট সাপোর্ট যেটা হলো সেটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট ভেঙে গেল, সেকেন্ড সাপোর্ট আমরা খেয়াল রাখবো 21,533, পরেরটা হচ্ছে 21,139 এরকম জায়গা। তো এই সাপোর্ট জোনগুলি আমরা খেয়াল রাখবো। এরপরে আমরা দেখে নেব যে বাকি যে কমেন্ট সেকশনে যেগুলি এসেছে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। যে স্টকগুলি কমেন্ট সেকশনে এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমে দেখাবো সর্বেশ্বর ফুড। এটা অনেকে বলেছেন এটা নিয়ে কি করা যায়। দেখুন অ্যাকচুয়ালি সর্বেশ্বর ফুডে আমরা যদি দেখি কিভাবে এখান থেকে সর্বেশ্বর ফুড বেড়েছিল। এখানে দেখুন সর্বেশ্বর ফুডের দাম ছিল মাত্র, এখানে প্রচুর কম দাম ছিল। এই জায়গাটা যদি আমরা দেখি 4 টাকা লেভেলে দাম ছিল, সেই জায়গা থেকে স্টকটি দেখেছেন কিভাবে বাড়লো এবং বেড়ে বেড়ে কীভাবে সেই এখান থেকে স্টকটি বাড়লো, আবার নিচে এলো, এভাবে বাড়লো, বাড়তে বাড়তে এই জায়গায় কত দূরে এসে পৌঁছেছিল। তো আমি সর্বেশ্বর ফুড নিয়ে অনেকবার বলেছি, সেমিনারেও বলেছিলাম। তারপরে প্রায় 5 দিন অলরেডি স্টকটি বাইং ফ্রিজে ছিল। এই জায়গায় আমি বলেছিলাম এখান থেকে এই পরপর বাইং ফ্রিজে উপরের দিকে গেছিলো, আবার স্টকটি কিন্তু নিচে ধীরে ধীরে পড়ছে, এখন কিন্তু সেলিং ফ্রিজে আছে। এই স্টকটি বলার উদ্দেশ্য হচ্ছে এই স্টকটিতে প্রচুর এফআইআই বাই করছে। এখন মার্কেট যেহেতু অনেক উপরে চলে গেল, সেই তুলনায় সর্বেশ্বর ফুড এখন একটু পড়বে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অতএব যারা উপরে বিক্রি করতে পারেননি, যাদের ধরা আছে, তাদেরকে আবার একটু অ্যাভারেজ করতে হবে। এবং 9 টাকার কাছে দাম চলে এসছে, 9 টাকা 31 আজকে লোয়ার সার্কিট আছে, একটু একটু করে কিনতে হবে। মার্কেট যত পড়বে, ও যদি আরও 4-5 দিন সেলিং ফ্রিজে থাকে, প্রত্যেক দিন একটু একটু করে কিনুন অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ক্যাপাসিটি। সর্বেশ্বর ফুড আগামী দিনে বেশ ভালো হতে পারে। এটা শর্ট টার্মের জন্য নয়, এটা একটু টাইম লাগবে। এটা একটা ভালো স্টক আছে, আপনারা জানতে চেয়েছিলেন, এটা আমি দেখালাম। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ওসিয়া হাইপার। এই ওসিয়া হাইপার নিয়ে অনেকেই বলেছেন। দেখুন ওসিয়া হাইপার কন্টিনিউ সেলিং ফ্রিজ হতে হতে এই কটা দিন দেখুন, এই কটা দিন একটা কনসলিডেশন ফেজে কিন্তু আছে ওসিয়া হাইপার। এখন আর কিন্তু এই স্টকটি পড়ছে না। অতএব মার্কেট যদি একটু স্টেডি হয়, একটু ভালো হয়, এ কিন্তু আবার বাইং ফ্রিজে নিয়ে চলে যাবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই ওসিয়া হাইপার যাদের লসে চলছে তাদেরকে একটু অ্যাভারেজ করে নিতে হবে, এই মুহূর্তে কিছু করার মতো জায়গা নেই। আর যারা মনে করছেন বেরিয়ে চলে আসবেন, তারা ভুল করবেন। দেখুন একটা কনসলিডেশন ফেজে এসে গেছে, এখান থেকে কিন্তু আর পড়ছে না। অতএব সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। যে যা কাজ যে যা নিজস্ব স্বতন্ত্রভাবে করবেন, কেনা বেচা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা জাস্ট আপনাদের ওভারভিউ দিচ্ছি। এরপরে আরেকটি শেয়ার জিটিএল। এই জিটিএল নিয়ে অনেকেই বলেছেন, দেখুন জিটিএল কন্টিনিউ সেলিং ফ্রিজ হতে হতে এই জায়গা থেকে এই জায়গাতে চলে এসেছিলো, এখানে নিচে এসেছিলো। সেই জিটিএলও কিন্তু এখন আর বিশেষ পড়ছে না, একটা কনসলিডেশন ফেজে আছে, অর্থাৎ লোয়ার সার্কিটে এখন আর নেই। জিটিএলে যাদের লস আছে তারা পারলে একটু প্রফিট বুক করবেন, আদারওয়াইজ যাদের কাছে কোনো ফিন্যান্স নেই তারা চুপচাপ বসে থাকুন। আগামী দিনে নিশ্চয়ই বাড়বে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমরা চলে আসি জিটিএলের পর, এই স্টকটি অনেকে জানতে চেয়েছিলেন, জিটিএলের পর সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক। সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক দেখুন এই জাস্ট আজকে একটু সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক নিচে আছে, কালকেও নিচে পড়েছিল। সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এখন অনেকটা উপর থেকে নিচে এসেছিল, এখন সেই জায়গাটা আর নিচে নামছে না, এখন কিন্তু স্টকটা উপরের দিকে কিছুটা আছে, আজকে যদিও মাইনাসে আছে। এই সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের একটা স্টোরি ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। 22 টাকা একটা রাইটস দেবে, তার জন্য সাউথ আরি বলে একটা শেয়ারও পাঠিয়েছিল, এটা অনেকে বিক্রি করে দিয়েছে। যারা রেখেছে তারা রাইটস ইস্যু নিতে পারেন। 22 টাকাতে রাইটস দেবে, কিন্তু রাইটস দেওয়ার পর বেশ কিছুটা সময় লাগবে এবং মার্কেটে ইকুইটিও অনেকটা বেড়ে যাবে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মার্কেটে ইকুইটি বেড়ে গেলে তখন অটোমেটিক্যালি মার্কেটে একটু সেলিং প্রেশার থেকে যায়। এরপরে আমরা যেটা দেখব, এই স্টকগুলি বললাম। এরপর
আরেকটি স্টক আমি বলবো, সেটা হচ্ছে এসবিআই নিউ। এসবিআই নিউ আপনারা জানেন, এসবিআইয়ের গল্পটা একটা ইলেকট্রাল বন্ডস নিয়ে একটা এসবিআই নিউর গল্প ছিল, সেটা সেই জন্য এটা প্রচুর পড়েছিল। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে পড়ে এই জায়গায় এসেছিল, এখন কিন্তু এটা একটা কনসলিডেশন ফেজে এসে গেছে, এখন কিন্তু আর পড়ছে না। অতএব এসবিআই নিয়ে আর সেই ভয় কেটে গেছে, এখন আর প্রবলেম নেই। তো এটা হলো এসবিআইয়ের ব্যাপার। এরপর আমি যেটা আপনাদের বলবো যে কিভাবে আমরা একটা ছোট করে ট্রেডিং করতে পারি, যাতে করে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু একটা প্রফিট করতে পারি। এটা শর্ট সেল করে যখন মার্কেট ডাউন হয় বা ট্রেন্ড যখন ডাউন ট্রেন্ডে থাকে, তখন সকালের দিকে 10-15 মিনিটের মধ্যে যারা ওপেন হাই এগুলো দেখতে পারেন, ওপেন লো দেখতে পারেন, তারা একটা জাস্ট ওপেন হাই দেখে শর্ট সেল করে একটা কাজ করতে পারেন। আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অটোমেটিক্যালি আপনাকে কোন কোন শেয়ার ওপেন হাই করছে সেটা অটোমেটিক্যালি স্ক্যান করে বের করে দেবে। সেটা আমাদের স্টুডেন্টরা অনেকেই করতে পারেন সেটা। তবে সেই জিনিসগুলি জানা থাকলে আমাদের প্রবলেম হবে না, প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ করে প্রফিট করা যায়। যারা আমার অফলাইন ব্যাচে ক্লাস করতে চান 7 এপ্রিল এবং 28 এপ্রিল, তারা যোগাযোগ করবেন। সানডেতে 2টি ক্লাসই শুরু হবে এবং 25 এপ্রিল অনলাইন ব্যাচ শুরু হবে, তারা যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা চ্যানেলটি নতুন দেখছেন, ভিডিওগুলি দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।